গ্রামে সুধা নামের বয়স্ক মহিলা থাকত। তার পরিবারে তার বড় ছেলে নিরঞ্জন আর তার মেয়ে শিখা থাকত। তার মেয়ে শিখা গ্রামে একটা বিউটি পার্লার চালাতো। একদিনের কথা, সুধা ঘুমিয়ে থেকে উঠল, তখন সে দেখল তার মেয়ে তৈরি হয়ে কোথাও যাচ্ছে। শিখা, এত সকাল সকাল তৈরি হয়ে তুই কোথায় যাচ্ছিস? এখন তো বিউটি পার্লার খোলার টাইমও হয়নি। আমি এই শহর ছেড়ে যাচ্ছি মা, এখন আমি এই গ্রামে থাকতে চাই না। এটা কি ধরনের কথা বলছিস? না থাকলে তোর কি মানে? তক্ষণে সুধার ছেলে নিরঞ্জন ওখানে এসে বলে, শিখা, তুমি কেন মাকে বলছো না বলো তো যে তুমি শুধু এই শহরই নয় বরং দেশ ছেড়ে চলে যাচ্ছ, আর সেটা আমার সাথে? সুধা নিজের ছেলের দিকে তাকিয়ে বলে, বাবু, এটা কি ধরনের কথা বলছিস? আমি ঠিকই বলছি মা, এইসব অশিক্ষিত মূর্খ লোকেদের সাথে আমি এই গ্রামে একদম থাকতে চাই না। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি আমার মনের কথা, তাই না? কিন্তু তুমি এই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য রাজি হও না। এই গ্রামে আমার বরের স্মৃতি রয়েছে, এই বাড়িতে আমার আত্মা রয়েছে, আমি কি করে যেতে পারি? তাহলে আপনি আপনার স্মৃতির সাথেই এখানে থাকুন, আমরা থাকবো না এখানে। দাদা আমেরিকাতে জব পেয়ে গেছে আর কোম্পানি ওনাকে ফ্ল্যাটও দিয়েছে, আমি দাদার সাথেই থাকবো। তোমরা দুজন চলে গেলে আমি একা কি করে থাকবো? আমার খরচা কি করে চলবে বলো? সেসব আমি জানি না মা, তুমি যদি তোমার খরচপাতি নিয়ে এত বেশি চিন্তা করেই থাকো তাহলে তুমিও তো আমাদের সাথেই চলতে পারো। না হলে আমার বোন যে বিউটি পার্লারটা চালায়, আজ থেকে সেই বিউটি পার্লার তুমি চালিয়ে নিজের সংসারটা চালিয়ে নিতে পারো তো। এইটুকু বলে নিরঞ্জন আর শিখা নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যায়। সুধা বিচারি সারা দিন কাঁদে। পরের দিন সুধা নিজেকেই বলে ওঠে, আমার বাচ্চারা নিজেকে কি ভাবে? ওরা দুজনের কি মনে হয় যে ওদেরকে ছাড়া ওদের মা একা থাকতে পারবে না? শিখা হয়তো ভুলে গেছে যে সে বিউটিশিয়ানের কোর্স আমার থেকেই শিখেছিল। আমি তার থেকে ভালো বিউটি পার্লার চালিয়ে দেখাবো। এইটুকু বলে সুধা নিজের বিউটি পার্লারের দোকানে চলে যায়। দোকানের বাইরে মোহিনী হয়তো শিখার অপেক্ষায় দাঁড়িয়েছিল। সুধাকে দেখে সে আশ্চর্য হয়। মাসিমা, আপনি এখানে কি করছেন? শিখা মেম সাহেব আসেনি? শিখা নিজের দাদার সাথে এই দেশ ছেড়ে চলে গেছে। আজ থেকে আমি এই বিউটি পার্লারটা সামলাবো। তুমি কি আমার সাথে কাজ করতে চাও? আমি তো ব্যাস আমার স্যালারি চাই। বিউটি পার্লার আপনি চালান না আপনার মেয়ে, আমার তাতে কি যায় আসে? সুধা হাসতে হাসতে বিউটি পার্লারের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর একটা 20 বছরের মেয়ে বিউটি পার্লারে চলে আসে। শিখা দিদি কোথায়? মোহিনীর বলার আগেই সুধা বলে ওঠে, শিখা গ্রাম ছেড়ে চলে গেছে বাবু। তুমি বলো, তুমি কি করাতে চাও? দেখুন, আমি আমার চেহারায় ম্যাসাজ করাতে চাই। ম্যাসাজ একটু ভালো চাই, কারণ আজকে আমি একটা বিয়েতে যাব। সুধা মোহিনীর দিকে তাকিয়ে বলে, সামনে যে ক্রিম রাখা আছে সেটা তুলে নাও। সুধা নিজের হাতে সেই মেয়েটার চেহারায় ম্যাসাজ করে। ম্যাসাজ হয়ে যাওয়ার পর সেই মেয়েটা খুশি হয়ে বলে ওঠে, আরে বাহ মাসিমা, আপনার হাতে তো জাদু রয়েছে। আপনি তো আমার চেহারাতে নতুনই গ্লো আনলেন। আপনি আপনার মেয়ে থেকেও অনেক ভালো ম্যাসাজ করেন। এইটুকু বলে সেই মেয়েটা ওখান থেকে চলে যায়। পরের দিন সেই মেয়েটাই অন্য আরো মেয়েদেরকে নিয়ে বিউটি পার্লারে চলে আসে আর সুধার দিকে তাকিয়ে বলে, মাসিমা, কাল আমি যেই ফাংশনে গেছিলাম ওখানকার লোকেরা আমাকে খুব ভালো করে দেখছিল। জানেন কেন? শুধু আপনার করা ম্যাসাজের কারণে। আর আমার বান্ধবীরাও আমার কাছে কথা বলল যে ওরাও আপনার হাত দিয়েই ম্যাসাজ করাবেন। এটা তো খুব ভালো কথা বাবু। সুধা সবার ম্যাসাজ শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই সুধার বিউটি পার্লার আগের থেকেও ভালো চলতে শুরু করে। সময় এভাবেই কেটে যায়। কিছু মাস পর সুধার বিউটি পার্লারে একটা লাক্সারি কার এসে দাঁড়ায়। কারের ভেতর থেকে একটা লম্বা চওড়া ব্যক্তি একটা মেয়ের সাথে বিউটি পার্লারের ভেতরে এসে সুধাকে বলেন, আমার নাম কর্মদাস, আমি একজন বিধায়ক। কালকে আমার মেয়ের বিয়ে রয়েছে। আমি তো শুনলাম যে আপনি খুব ভালো মেকআপ করেন।
এটা তো আমার জন্য খুবই সৌভাগ্যের কথা হবে বিধায়ক বাবু, যে আপনি এত বিশ্বাস করে নিজের মেয়েকে এখানে নিয়ে এসেছেন। আমি আপনার মেয়েকে এত সুন্দর বানিয়ে তুলব যে তার বিয়ের সময় তার চেহারা থেকে কারোর চোখই সরতে পারবে না। সুধা বিধায়কের মেয়ের চেহারায় মাসাজ শুরু করে দেয়। বিধায়ক খুশি হয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরই ও কিছু গুন্ডাদেরকে নিয়ে চলে আসে। এইটা কিন্তু তুমি একেবারেই ভালো করনি। তোমার মাসাজ পার্লার আমি অবশ্যই বন্ধ করিয়ে দেব। এটা কি ধরনের কথা বলছেন আপনি বিধায়ক বাবু? হঠাৎ করে আপনার কি হলো? কিছুক্ষণ আগে তো আপনি খুব খুশি হয়ে গেছিলেন। তুমি আমার মেয়ের মুখে কি করেছো? যখন থেকে ও এখান থেকে মাসাজ করে চলে গেছে নিজের মুখের ওপরে, ওর মুখে চুলকানি শুরু হয়ে গেছে। তুমি জানো তুমি ওর পুরো মুখটা নষ্ট করে দিয়েছো। শহর থেকে ডাক্তার ডাকতে হয়েছে আমাকে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। কালকে ওর বিয়ে রয়েছে, ছেলের পরিবার আবার ওর ওই মুখ দেখে বিয়ে করতে মানা না করে দেয়। আমি তো সেই ক্রিম দিয়েই মাসাজ করেছিলাম, যেই ক্রিম দিয়ে আমি প্রত্যেক মেয়ের মাসাজ করি। সেসব আমি শুনতে চাই না। আজকের পর থেকে এই বিউটি পার্লার আর কখনো চলবে না। এইটুকু বলে বিধায়ক সুধাকে বিউটি পার্লার থেকে বাইরে বার করে দেয় আর তার পার্লারে তালা লাগিয়ে দেয়। বিচারী সুধা উদাস হয়ে নিজের বাড়িতে চলে আসে। তক্ষুনি মোহিনী চলে আসে। মাসিমা, আপনার বিউটি পার্লার তো বন্ধ হয়ে গেছে, এখন আমাকে আমার বেতন দিয়ে দিন। এটা তুমি কিরকম কথা বলছো বাবু? যদি তুমি তোমার বেতন কিছুদিন পরে নিলে তোমার কোনো অসুবিধা হবে নাকি? মাসিমা, আমার কোনো জিনিসে কিছু যায় আসে না, আমার ব্যাস আমার টাকা চাই। কিন্তু এই সময় আমার কাছে টাকা নেই। তোমার কাছে তো এটাই আশা করছিলাম বুড়ি। ভালো হলো যে তোমার সাথে এরকম হলো। এইটুকু বলে মোহিনী রাগের চোটে ওখান থেকে চলে যায় আর সোজা সেই গ্রামের প্রধানের বাড়িতে যায়। মোহিনীকে দেখে প্রধান হাসতে হাসতে বলেন, শেষমেশ তুমি সেটা করেই দেখালে, যেটা তুমি আমাকে করার কাছে কথা দিয়েছিলে। এবারে আমি এই গ্রামে নিজের মেয়ের একটা বিউটি পার্লার খুলব আর তোমাকে দ্বিগুণ বেশি মাইনে দিয়ে রেখে দেব। কিন্তু এখন আপনাকে সেই বুড়ির জীবন আরো দুঃসয় করতে হবে। আমার মনে হয় ওই বুড়ি এইভাবে চুপচাপ থাকবে না। চিন্তা করো না তুমি, তার জন্য আমি কিছু ব্যবস্থা করেই রেখেছি। পরের দিন প্রধান কিছু ব্যক্তিকে নিয়ে সুধার বাড়িতে চলে আসে আর সুধাকে বলেন, তুমি আমাদের গ্রামের নাম খারাপ করেছো, সেই জন্য এই গ্রাম ছেড়ে তোমাকে যেতেই হবে, বুঝলে? এটা কি ধরনের কথা বলছেন আপনি প্রধান বাবু? আমি ঠিক কথাই বলছি বটে। বিধায়ক বাবুর মেয়ের মুখ নষ্ট করে দিয়েছিলে। তুমি যদি এখানে থাকো তাহলে আরো কতজন মেয়ের মুখ যে তুমি কদাকার করে তুলবে কে জানে। আমি এরকম ইচ্ছে করে তো করিনি। সেসব আমি শুনতে চাই না। তুমি যদি পরিষ্কারভাবে না যাও এখান থেকে, তাহলে বাধ্য হয়ে গ্রামের লোকে তোমায় গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু প্রধান বাবু, আমি বয়স্ক বেসাহারা, কোথায় গিয়ে যাব বলুন? তাতে আমার কোনো দেখার দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাও। প্রধান সুধাকে ধাক্কা মেরে তার নিজের বাড়ি থেকেই বাইরে বার করে দেয়। সুধা বিচারী ক্ষুধার্ত হয়ে একটা ক্ষেতের সামনে যায়। তক্ষুনি একটা মহিলা আসে আর সুধাকে বলে, কে গো তুমি? তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তোমার পরিবারের লোকেরা কোথায়? ওই মহিলার কথা শুনে সুধার চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে নিজের সাথে হওয়া সমস্ত ঘটনা বলে। দেখো, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। এই গ্রামের হাইওয়েতে আমার বাড়ি রয়েছে। আমিও কোনো এক সময়ে বিউটি পার্লারই চালাতাম, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তুমি চাইলে সেই বিউটি পার্লারটা আবার চালাতে পারো আর আমার বাড়িতেও থাকতে পারো। আমি কিছু বছরের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি আমার এত সাহায্য কেন করছো? একে অপরের সাহায্য করা তো ভালো কথা, সেই জন্যে। কিন্তু এখন আমার ওপরে কে বিশ্বাস করবে? চিন্তা করবেন না, তুমি বিউটি পার্লার খোলো। আমার বিউটি পার্লারে যেই ক্রিম রাখা আছে, তুমি সেই ক্রিম দিয়ে লোকেদের চেহারায় ম্যাসাজ করো আর তারপর দেখো তার কামাল। সুধা ওই মহিলার সাথে চলে যায় আর তার বিউটি পার্লার চোখ ছানা বড়া করে দেখতে শুরু করে, কারণ সেটা খুবই সুন্দর ছিল।
সেই মহিলা সুধাকে সবকিছু বুঝিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সুধা বিউটি পার্লার খুলে বসে যায়। কিছুক্ষণের মধ্যেই একটা বয়স্ক মহিলা সুধার বিউটি পার্লারে আসে। আপনি কি আপনার মেয়ের ম্যাসাজ করাতে এসেছেন? কিন্তু আপনার সাথে তো কেউ ওকে দেখতে পাচ্ছি না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? বুড়ি মহিলারা কি ম্যাসাজ করার কোনো অধিকার পায় না? আমার চেহারার ম্যাসাজ করো। আমিও আজকালকার যুবতী মেয়েদের থেকে কম নই। সুধা হাসতে হাসতে ওই বয়স্ক মহিলার চেহারায় ম্যাসাজ করে আর সে যুবতী হয়ে ওঠে। আমি তো যুবতী হয়ে গেলাম, এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো আমিও বুঝতে পারছি না যে এই চমৎকার কি করে হলো। বুড়ি মহিলা এখন যুবতী হয়ে গেল। সে অনেকগুলো টাকা সুধার হাতে দিয়ে দেয়। একদিন সুধার মনে একটা ইচ্ছে আসে আর সে নিজেকে বলে, আমাদের দেশে অনেকগুলো এরকম মেয়ে আছে যে বেশি বয়স হয়ে যাওয়ার কারণে নিজের বাড়িতেই বসে থাকে আর কেউ তাদের সাথে বিয়ে করে না। আজকের পর আমি সেই মেয়েদের ম্যাসাজ ফ্রিতে করব। সুধা নিউজ পেপারে একটা অ্যাড দেয়। অ্যাড দেখা মাত্রই তার ম্যাসাজ পার্লারে অনেক মেয়েদের ভিড় জমা হয়, যারা একটু বয়স হওয়ার কারণে বয়স্ক দেখতে ছিল। কিছুদিন পর সেই বিধায়ক নিজের মেয়েকে নিয়ে সুধার কাছে আসে। আমায় ক্ষমা করে দিন দিদি, আমি আমার মেয়ের কদাকার মুখ দেখার পরে একটু বেশি রেগে গিয়েছিলাম। আমি আপনাকে অপমান করেছি। আমি জানতাম না যে তোমার মেয়ের চেহারা কি করে খারাপ হলো, কিন্তু বিশ্বাস করুন, তোমার মেয়ের চেহারা খারাপ করতে আমার কোনো হাত ছিল না। আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে আর এখন তাকে কেউ বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছে না। চিন্তা করবেন না। এইটুকু বলে সুধা তার মেয়ের চেহারাতে ম্যাসাজ শুরু করে। ম্যাসাজ করা মাত্রই তার মেয়ের চেহারা একেবারে ঠিক হয়ে যায়। অন্যদিকে গ্রামের প্রধান সুধার বিউটি পার্লার চলতে দেখে অনেক বিরক্ত হয়ে গেছিলেন। উনি রাগের চোটে মোহিনীর দিকে তাকিয়ে বলেন, এইসব হলো কি করে মোহিনী? আমি নিজেও জানি না, ব্যাস এইটুকু জানি যে বয়স্ক মহিলারা তার পার্লারে যায় আর যুবতী হয়ে বাইরে বেরোয়। আরে ও তো অনেক বেশি বয়স মহিলাদেরকেও জোয়ান করতে শুরু করে দিয়েছে। ওর নাম তো আমার বিখ্যাত হতে চলেছে। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে সেই দিন আর বেশি দূর নয় যখন ওর নাম এই গ্রামে আমার থেকেও বেশি হবে। বড় হবে না, বরং বড় হয়ে গেছে। হয়তো আপনি জানেন না যে যেই বিধায়কের মেয়ের চেহারা আমার কারণে খারাপ হয়েছিল, কাল সেই বয়স্ক মহিলা তার চেহারা ঠিক করে দিয়েছে। ওর কাছে এমন কি জাদু শক্তি এলো কোত্থেকে বলো তো? জানি না। সে যেই জায়গাতে নিজের বিউটি পার্লার চালাচ্ছে সেই জায়গাটা অনেক বছর ধরে বন্ধ ছিল। সুধা ওখানে কি করে পৌঁছলো তার ব্যাপারে কেউ কিছুই জানে না। আর লোকেদের এতে কিছু যায় আসেও না, কারণ সুধা সবার সাহায্য করছে। আমার কাছে একটা উপায় রয়েছে। এই রহস্যটাকে ভেদ করার জন্য ওর বিউটি পার্লারের ভেতরে যেতে হবে। তুমি তো খুব ভালো বিউটিশিয়ান। তুমি আমার আর তোমার নিজের মুখটার এমন মেকআপ করে দাও যেন আমাদের দুজনকে দেখতে একদম বয়স্ক মনে হয়। তারপরে গিয়ে দেখবো যে ও আসলে কি করে চমৎকার, বুঝলে? ওরা দুজন বয়স্ক লোকের রূপ নিয়ে সুধার বিউটি পার্লারে যায়। আমি বুড়ো হওয়ার সাথে সাথে তো অনেক বেশি কদাকারও হয়ে গেছি। সবাই আমায় খোঁটা দেয়। আমি চাই যে আপনি আমাকে জোয়ান করে তুলুন। আমি শুধু লোকেদের চেহারারই ম্যাসাজ করি। তারা কি করে যুবক হয়ে যায় এটা আমিও জানি না। আচ্ছা, তোমার সাথে এ কে? এ হলো আমার স্ত্রী। সুধা তাদের দুজনের চেহারায় ম্যাসাজ করে দেয়, কিন্তু তাদের দুজনের চেহারায় কোনো পরিবর্তন হয় না। আমার মুখ তো একদম আগের মতনই রয়েছে। আমি তো জোয়ান হলামই না। তার মানে তোমরা লোকেদেরকে ধোঁকা দিচ্ছ? তোমার পুলিশে আমি কমপ্লেন করব। এইটুকু বলে প্রধান আর মোহিনী ওখান থেকে বাড়িতে চলে যায়। আমাদের দুজনের মুখের মধ্যে তো কোনো পরিবর্তন হলো না মোহিনী। মনে হচ্ছে অন্য কোনো উপায় আমাদের খুঁজতেই হবে। এবার এই মেকআপটাকে আমরা পরিষ্কার করে নিই। সুধা নিজের আর প্রধানের চেহারার মেকআপ পরিষ্কার করে দেয়।
কিন্তু মোহিনীর অনেক চেষ্টা করা সত্ত্বেও মেকআপ পরিষ্কার হলো না। কি হলো মোহিনী, তোমার মেকআপ তো আমার মুখ থেকে সরছে না কেন বলো তো? আমি জানি না প্রধান বাবু, এই সব কিছু কি করে হচ্ছে। আমার চেহারা থেকেও মেকআপ সরছে না। এরকম মনে হচ্ছে যেন এই মেকআপটা আমাদের চেহারার ভেতরে ঢুকে গেছে। প্রধান আর মোহিনী ঘাবড়িয়ে যায় আর সোজা সুধার কাছে যায়। আমায় ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দিন। আমার কারণে আপনার বিউটি পার্লার বন্ধ হয়েছিল। আমি আপনাকে খারাপ ক্রিম দিয়েছিলাম, যার কারণে বিধায়ক বাবুর মেয়ের চেহারা খারাপ হলো। আমাদেরকে প্লিজ ঠিক করে দিন। তোমরা দুজন এখান থেকে যেতে পারো। হয়তো ঈশ্বর তোমাদেরকে তোমার কর্মের শাস্তি দিয়েছে। আর কথা হলো যুবক হওয়ার, তাহলে আমি শুধু লোকেদের মেকআপ করি। তারা কি করে যুবক হয়ে যায় সেটা আমিও জানি না। মোহিনী আর প্রধান মুখ উদাস করে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তক্ষুনি ওখানে একটা আলো উৎপন্ন হয় আর সেই মহিলা যে সুধার হেল্প করেছিল সে সামনে চলে আসে। কে গো তুমি? আমি মেকআপের দেবী। তোমাকে অস্থির দেখে তোমার সহায়তা করলাম আমি। তুমি যেইভাবে ওই মেয়েদের সাহায্য করেছো যাদের বিয়ে হতে পারছিল না, আমি তোমার ওপরে খুব গর্ববোধ করি। আজ থেকে এই বিউটি পার্লার তোমার হলো। এইটুকু বলে সে উধাও হয়ে যায়।